তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। হ্যাঁ, এটা আসলেই সত্য কথা। কিভাবে চান্স হবে, কেমনে পড়াশোনা করবা, এই ধারাবাহিকতা জিনিসটা নিয়ে তোমাদের এই লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও আজকের এই লাইভ সেশনে। আমরা আজকে ইংলিশ ক্লাসটা তোমাদেরকে এমন ভাবে তোমাদেরকে দিব যেন ইংলিশ সম্পর্কে মানে তোমরা যে মনে করো যে আসলে অনেক কঠিন বা এটা আসলে অনেক কঠিন মনে হয়, অনেকের কথা শুনছো চট্টগ্রাম ভর্তি পরীক্ষায় ইংলিশ কঠিন প্রশ্ন হয়। তো আজকের ক্লাসটা আমরা সবাই মিলে করব, দেখবো, বুঝবো, তারপর আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আদৌ এই হচ্ছে আমার ইংরেজি কঠিন কিনা। সবাই একটু জটপট জয়েন হয়ে যাও এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু কষ্ট করে মেনশন করে দাও। আচ্ছা, এবং সবকিছু এখন ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে জানাও। তখন একটু নেটে প্রবলেম ছিল, সেটা আমিও দেখেছি, এজন্য ক্লাসটা ক্রস হয়ে গেছিল তখন। আবার একটু দ্রুত জয়েন হয়ে যাও তোমরা সবাই। আচ্ছা, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক থাকলে আমি আবার শুরু করছি। এখন তোমরা আসলে ইংলিশ নিয়ে অনেক ভয়ে আছো। গতকালকে একটা ক্লাস তোমাদেরকে করিয়েছি এবং সেই ক্লাসে তোমরা 100% পারছো, 100% আমি বোঝানোর চেষ্টা করেছি। আজকেও তোমাদেরকে কোশ্চেন সলভ করব এবং এই কোশ্চেনের মাধ্যমে তোমাদের বিস্তারিত যে জিনিসগুলো আছে মানে বুঝতেই হবে বা ভয় পাওয়ার কোনো কারণে এই জিনিসটা তোমাদেরকে আমি বুঝাই দিব, ঠিক আছে? তো প্রত্যেকে একটু জয়েন হয়ে যাবে এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু ভাইকে কষ্ট করে জানাবো। এবং তোমরা প্রত্যেকেই ক্লাসটা একটু শেয়ার করে দিও, কষ্ট করে প্রত্যেকে শেয়ার করে দিও। যারা শেয়ার করবা, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম আজকে যারা শেয়ার করবা, যারা ক্লাসে থাকবা তাদেরকে হচ্ছে আমি আজকের এই পিডিএফটা দিয়ে দিব। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবা। ওকে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে তাহলে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শেয়ার ডান। ওকে, আচ্ছা, তো আজকে আমরা ইংলিশ ক্লাসে উপস্থিত আছি এবং এই ক্লাসের মধ্যে আমাদের কিছু কোশ্চেন আছে, অর্থাৎ যে কোশ্চেনগুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। এখানে অনেকগুলো ব্যাখ্যা আছে, প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা আছে, এটা তোমাদেরকে আমি দিয়ে দিব। হ্যাঁ, এটা তোমাদেরকে আমি দিয়ে দিব। এখানে প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা আছে এবং এই ব্যাখ্যার মধ্যে তোমরা অনেক কিছুই পাবা যেগুলো ভর্তি পরীক্ষার জন্য তোমার অবশ্যই অনেক কাজে দিবে। এবং এখানে এই যে কোশ্চেন সলভের অর্থটা এটাই যে তুমি কোশ্চেনটা সলভ করে নিজে বুঝতে পারো যে কোন টপিক থেকে প্রশ্ন আসছে, নিজের ভিতরে একটা কনফিডেন্স তৈরি হয় যে আসলে প্রশ্নগুলো আমি পারতেছি কিনা বা কোন টপিক থেকে আসতেছে, এই জিনিসটা তোমার মাথায় ঢুকতে পারে। ওভারঅল সবকিছু মিলে যেটা আমরা বলতে পারি যে তোমার একটা প্রস্তুতির জন্য যেমন একটা সাহস দরকার, প্লাস তোমার একটা কনফিডেন্স দরকার, তোমার ধৈর্য দরকার, তোমার পরিশ্রম দরকার, এই সকল বিষয় কিন্তু তোমাদের এই ক্লাসের মধ্যে আমরা উপহার দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, ওকে, ওয়ালাইকুম আসসালাম, অল ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন দিয়ে আমরা শুরু করব। প্রত্যেকটা প্রশ্ন যাবে, প্রত্যেকটা টপিক তোমরা লিখবা, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা টপিক লিখবা এবং ওই টপিক থেকে যে প্রশ্ন আসতেছে বা আসবে এটা তো তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। আচ্ছা, ঠিক আছে, না এখন প্রবলেম হবে না। হ্যাঁ, এখন প্রবলেম হবে না, সেইভাবে করে কানেক্ট করা হয়েছে। ওকে, এখন দেখো প্রথম প্রশ্ন হচ্ছে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেল ইনকারেক্টলি। এই কথাটা বুঝবা। এখানে কিন্তু অনেকেই এটা মাথায় চলে আসবে, কারেক্টলি চলে আসবে, বাট এটা হচ্ছে ইনকারেক্টলি, অর্থাৎ এখানে ভুলভাবে কোনটা এখানে লেখা আছে, এখানে ভুলভাবে কোনটা লেখা আছে যেটা কারেক্ট না, মানে সঠিক না, মানে ভুল। এখানে অপশন প্রথমে আছে কি দেখো তো, এই প্রথমটা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এটা হচ্ছে 40তম বিসিএস এ পরীক্ষায় প্রশ্ন আসছিল। 40তম বিসিএস এ এই প্রশ্নটা আসছিল। 40তম বিসিএস এ এই প্রশ্নটা আসছিল। তো ইংলিশ মূলত হচ্ছে আমাদের প্রত্যেকটা সেম, মানে বিসিএস বলো, অ্যাডমিশন বলো, জবে বলো, একটু ডিফারেন্স থাকে লিটারেচার পয়েন্টের দিকে, কিন্তু গ্রামার পয়েন্ট সব সেম। গ্রামারের ভিতরে কোনো ধরনের পার্থক্য নাই, ঠিক আছে? স্পেলিং, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টেশন, ফ্রেজ এন্ড ইডিয়ম সব সেম। এখানে ভর্তি পরীক্ষাতেও আসে, আবার হচ্ছে চাকরি পরীক্ষাতেও আসে, বিসিএস পরীক্ষাতেও আসে। তো এখানে সঠিক উত্তর হিসেবে কোনটা নিব? সবাই কি বলছো?
এক নম্বরে বি হবে। মানে এখানে মূলত হচ্ছে ভুল বানান কোনটা, এখানে যে জিনিসটা বলছে এখানে ভুল বানান কোনটা, ভুল বানান কোনটা এটা। আচ্ছা আচ্ছা সবাই এখানে একটা জিনিস অবশ্যই একটু বুঝতেই হয়, সেটা হচ্ছে এক নাম্বার যেটা আছে এ নাম্বারটা একটু খেয়াল করো তো। এ নাম্বারটা আমার হচ্ছে কনসিয়েন্সাস যে শব্দটা, কনসিয়েন্সাস, হ্যাঁ কনসিয়েন্সাস, পার্সিভারেন্স। এখানে সঠিক উত্তর কোনটা আমার প্রয়োজন হচ্ছে, এখানে সঠিক উত্তর কোনটা দেখো তো, এটা কি কারেক্ট আছে কিনা। এই যে প্রথমটা কি কারেক্ট আছে, এটা কি ভুল হয়েছে না দেখো তো, এটা কি বানানটা হয়েছে, বানানটা কি এরকম হওয়ার কথা ছিল। একের মানে এক নম্বরে এটা কি তোমার সঠিক, তোমাদের কাছে মনে হচ্ছে এটা। কনসিয়েন্সাস বানানটা কেমন হয়, লাস্টে কি হয় বলতো, CONS তারপর CIEN TIOUS, তাই তো। কনসিয়েন্সাস শব্দটাতে এরকম হয়, কনসিয়েন্সাস শব্দটা কি এরকম হয় না বলো, শব্দটা কিরকম হয়। এখানে বলছে ইনকারেক্টলি, যেটা ভুল ভাবে উচ্চারণ করা হয়েছে বা উচ্চারণ বলতে লেখা হয়েছে, এটা কি সঠিক তোমার কাছে মনে হয়। সবাই আনসার দিচ্ছ কোনটা, সি নাম্বারটা। কেন কনভ্যালেন্স, এটা তো তোমার ঠিকই আছে, এটা কি ঠিক আছে না। তুমি ডিকশনারিতে সার্চ করে দেখবা যে এইখানে এটা ঠিকঠাক আছে, এখানে এটা ঠিকঠাক আছে। এখানে আমাদের যে জিনিসটা ভুল হয়েছে, যে জিনিসটা ইনকারেক্ট, সেটা হচ্ছে আমার এ নাম্বারটা, ঠিক আছে। এ নাম্বারটা কনসিয়েন্সাস, এখানে মূলত আমার যে জিনিসটা সেটা হচ্ছে লাস্টে TIOUS এই শব্দটা চলে আসবে, বুঝছো। সঠিক উত্তর হবে আমার এখানে কোনটা, এ নাম্বারটা, বুঝছো জিনিসটা। তাহলে এখানে কনফিডেন্স জিনিসটা ধরতে হবে। এখন দেখো এখানে অনেকে মেইনটেনেন্স বলছো, এটা ঠিক আছে, এখানে তো ভুল নাই, এবং এখানেও ঠিক আছে, এটাও ঠিক আছে। এটা ভুল শব্দ কোনটা, ভুল শব্দ হচ্ছে এখানে কনসিয়েন্সাস, মানে এটা কিন্তু উচ্চারণ ক্ষেত্রে এখানে TIOUS হবে, TIOUS এটা হবে। এবং এটা 40তম BCS এর একটা কোয়েশ্চেন, এবং 40তম BCS এ এই প্রশ্নটা আসছিল। তাহলে এই প্রশ্নটা কোন জায়গা থেকে আসছে, টপিকটা মনে রাখো, সেটা হচ্ছে স্পেলিং। আমি বলি যতগুলো আমি ফ্রি ক্লাস তোমাদের দিব, ইংলিশে বিশেষ করে, প্রত্যেকটা ফ্রি ক্লাসের মধ্যে যে টপিকটা থেকে আমি বলি ওই টপিকটা লিখে রাখবে এবং এই টপিকগুলো পড়বা। এর বাইরে থেকে প্রশ্ন আসবে না, এর বাইরে থেকে প্রশ্ন আসবে না, এতটুকু তুমি বিশ্বাস করতে পারো, ঠিক আছে। আচ্ছা চলো আমরা তাহলে প্রথম যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নের টপিক হচ্ছে কি স্পেলিং। তাহলে কি স্পেলিং কেমনে পড়বা, প্রথম প্রশ্ন বলি স্পেলিং কেমনে পড়বা। স্পেলিং এর জন্য অবশ্যই খাতায় প্রচুর লিখতে হবে, এটা মুখস্থ করা জিনিস না, মুখস্থ তার চেয়ে বড় কথা হলে খাতায় লিখা, প্র্যাকটিস করা। আমরা যখন কোনো একটা জিনিস চোখে দেখি, খাতার ভিতরে সেটা লিখি এবং মন দিয়ে সেটা পড়ি, তখন ওই জিনিসটা বেশি মুখস্থ হয়ে যায় বা বেশি মাথায় থাকে। তো তুমি এই শব্দটা খাতায় লিখবা, দেখবা যে তোমার অবভিয়াসলি 100% তোমার মাথায় ক্যালকুলেশন চলে আসবে, বুঝছো। প্রত্যেকটা স্পেলিং এর জন্য খাতায় প্রচুর লিখতে হবে, মুখস্থ করা জিনিস না এটা। ওকে আচ্ছা, হ্যাঁ এখন একজন প্রশ্ন করছে, রাফি আলম মুমতা, তুমি সবসময় ভিন্ন আঙ্গিকে চিন্তা করো, আমি ভিন্ন আঙ্গিকেই তোমাকে উত্তর দিচ্ছি। এই জন্যই আমি আইকিউ ক্লাসটা তোমাদেরকে কিন্তু দেই না, মানে আইকিউ যেটা আছে আইকিউটা ফ্রি ক্লাসটা দিচ্ছি না, কিন্তু আমি এবার বলছি 20-20 নিয়ে হবো, কারণ আমি কি পড়াচ্ছি তারা না জানেন। এখন শুনো, এখন ঘুরে ফিরে স্পেলিং থেকে প্রশ্ন আসবে, এটা ঠিক আছে। কোন জায়গা থেকে আসবে, স্পেলিং থেকে আসবে প্রশ্ন, এখানে উল্টানোর কিছু নাই। মেমোরাইজিং পার্টের মধ্যে কি কি আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টেশন আছে, তারপর স্পেলিং আছে, গ্রুপ ভার্ব আছে, এখান থেকে তো প্রশ্ন দিবেই, বাইরে তো কোনো টপিক নাই, ঠিক আছে, এখানে দিবেই প্রশ্ন। আচ্ছা এখন দেখো এখানে যে জিনিসটা আছে, দেখো কনসিয়েন্সাস, এইটা মূলত হচ্ছে ভুল বানান, এটা কি বলতো ভুল বানান। এখন সঠিক বানানটা হবে এই যেটা, এইটা হচ্ছে আমার সঠিক বানান। তোমাদেরকে কিন্তু আগেই বলছি, যারা হচ্ছে ক্লাসটা শেয়ার করবা তাদেরকে হচ্ছে আমি এটা দিয়ে দিব, বা মেনশন করবা তো তাদেরকে আমি দিয়ে দিব। পোস্ট করছিলাম, সেখানে অনেকেই অ্যাপ্রুভ করছি আমি, তাদেরকে আমি এটা দিয়ে দিব, এখানে ব্যাখ্যা সহ সবগুলো আছে। দেখো কনসিয়েন্সাস বানানটা হবে এরকম, অর্থটা হচ্ছে বিবেকবান। এখন এই স্পেলিং থেকে আমরা কিছু ভোকাবুলারি শিখে ফেলবো, ঠিক আছে। ধরো তোমার প্রশ্ন আসে, মুমতা তুমি বলছো যে এখান থেকে যদি প্রশ্ন না আসে, তো না আসলে তোমাকে এখান থেকে একটা সিনোনিম দিয়ে দিল, বা সিনোনিম বললো, বা অ্যান্টোনিম বললো, তার মানে কি ভোকাবুলারি থেকে প্রশ্ন চলে আসছে না, তো এখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপর দেখো ফার্সিয়ে ভার্ব শব্দের অর্থ হচ্ছে অধ্যবসায় যেটা, এবং এটা ঠিকঠাক ছিল। তারপর কনভ্যালেন্স শব্দটাও রোগ ভোগের পর আরোগ্য লাভের সময়, এটা অর্থ। তার মেইনটেনেন্স এটাও ঠিকঠাক ছিল, এর অর্থ হচ্ছে রক্ষণাবেক্ষণ। এখন দেখো অতিরিক্ত কিছু তথ্য তোমাকে দিচ্ছি।
হ্যাঁ, এখন দেখো এখানে মূলত হচ্ছে আমার অতিরিক্ত তথ্য। এই যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে না, তোমরা শাটল প্রশ্ন ব্যাংক যেটা পাবা 1 তারিখ থেকে, তো আমরা তোমাদেরকে পৌঁছে দিব ইনশাআল্লাহ। এই শাটল কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে এরকম করে প্রত্যেকটা শব্দের অর্থ সহ, গ্রামার রুল সহ, স্ট্রাকচার সহ, উদাহরণ সহ দেওয়া আছে। মানে তুমি মনে করবা এই বইটা হচ্ছে এমন একটা বই যেখানে কিনা তুমি সবগুলাই পাচ্ছ, সবই পাচ্ছ। এরকম অতিরিক্ত তথ্য থাকবে। প্রত্যেকটা প্রশ্নের কয়েকটা ক্যাটাগরি, একটা হচ্ছে সঠিক উত্তর হয়েছে, সঠিক উত্তরে বাংলা কি ছিল, বা ওই শব্দের অর্থগুলা কি ছিল, কোন গ্রামার পয়েন্ট থেকে আসছে, টপিকের নামটা কি ছিল, এবং ওই টপিক থেকে আর কিরকম প্রশ্ন আসতে পারে সব দেওয়া আছে এই শাটল কোয়েশ্চেন ব্যাংকে। এবং এইটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এমন একটা প্রশ্ন ব্যাংক হতে যাচ্ছে, এটা আমরা মূল্যায়ন করবো না, মূল্যায়ন করবে শিক্ষার্থীরা পাওয়ার পরে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তার মানে এখান থেকে অ্যাক্সিলারেশন, এখানে একটু কষ্ট করে দেখো, আমার এই প্রশ্ন না আসে, ভিন্ন আঙ্গিকে আসতে পারে, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন বানানটা হচ্ছে এরকম, তাহলে আমরা যখন শিখবো তখন হচ্ছে দেখো অ্যাক্সিলারেশন, তাহলে এই যে এক্সেলে, তাহলে অ্যাক্সেলারেশন মানে এইভাবে করে ভেঙে ভেঙে পড়ো, তুমি তোমার মতো উচ্চারণ করো, কোনো সমস্যা নাই, তুমি তোমার মতো করে উচ্চারণ করে ভেঙে ভেঙে পড়বা। এখানে হচ্ছে অ্যাকুরেসি, তাহলে অ্যাকুরেসি, তাহলে এই যে অ্যাকিউরেসি, ভেঙে ভেঙে পড়বা, অ্যাকিউরেসি ভেঙে ভেঙে পড়বা। স্পেলিং শর্টকাট মেথড হিসাবে মুখস্থ করার জন্য সবচেয়ে অথেন্টিক নিয়ম হচ্ছে ভেঙে ভেঙে পড়া, মানে ভেঙে ভেঙে পড়া, ঠিক আছে? তাহলে সবচেয়ে বেশি এটা অথেন্টিক একটা রুল। দেন বেরিয়ার মানে বাধা, প্রতিকূলতা জিনিসটা বেরিয়ার, এই বানানটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার আসছে এই বেরিয়ার বানানটা, ঠিক আছে? এখানে মূলত যেটা থাকে সেটা হচ্ছে বিই দ্বারা শুরু হতে পারে, বাট এখানে কি হবে, এ হবে। খুব মনোযোগ সহকারে দেখো। দেন এখানে কি বলছে, কর্নেল, এই যে কর্নেল বানানটা কিন্তু আমার কি কলনেল, আমরা যদি ভেঙে ভেঙে উচ্চারণ করি তাহলে কি আসতেছে, কলনেল আসতেছে, কিন্তু এটা হচ্ছে কর্নেল বানানটা, তাই না? কর্নেল। কলিক, এটা কি বলতো, কলিক, তাহলে কলিক বানানটা কেমন? তাহলে এখানে প্রত্যেকটা শব্দে যে জিনিসটা আছে এটা খাতায় লিখবা, তোমার হয়ে যাবে। স্পেলিং থেকে এরকম প্রশ্নগুলো তোমরা দেখবা চলে আসছে পরীক্ষার সময়। তাহলে কলিক বানানটাকে দেখছো কিরকম, কলিক বানানটা, তারপর সে কলোনেল বা কর্নেল যেটা আমরা বলি, বেরিয়ার এন্ড অ্যাকুরেসি এন্ড অ্যাক্সেলারেশন, ঠিক আছে? সবাই 100% ক্লিয়ার? 100% ক্লিয়ার। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে ব্যাখ্যাগুলো আমি তোমাকে দিচ্ছি এবং টপিকটার নাম বলে দিচ্ছি, এটা তুমি পড়বা, ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, বুঝো, দেন তুমি বাসায় খুব ভালো করে পড়ো। ভর্তি পরীক্ষায় সবাই চান্স পাবে জিনিসটা এরকম না, হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেয়, সবাই তো চান্স পায় না, আসন মাত্র হচ্ছে 5000-এর মতো। তো সবাই কেন চান্স পায় না? কারণ ধৈর্যটা রাখতে পারে না, মানে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্যটা থাকে না, এই হচ্ছে জিনিসটা, বুঝছো? আচ্ছা, সবাই ক্লিয়ার? একটু কষ্ট করে জানাও সবাই 100% ক্লিয়ার? প্রথম কোশ্চেন 100% ক্লিয়ার, তাহলে এটি স্প্রিং থেকে আসছিল এবং এইভাবে প্রশ্নগুলো তোমার আসতে পারে। আচ্ছা, ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো এখানে কি বলছে, ইউ লুক টেরিফিক ইন দ্যাট ড্রেস, মানে এই ড্রেসে তোমাকে কি রকম লাগতেছে, টেরিফিক লাগতেছে। টেরিফিক মানে হচ্ছে চমৎকার লাগতেছে, ঠিক আছে? এইখানে টেরিফিক মানে হচ্ছে ভয়ঙ্কর না, এই টেরিফিক মানে হচ্ছে চমৎকার, এই টেরিফিক মানে হচ্ছে চমৎকার, মানে এই টেরিফিক শব্দটা আমরা ভয়ঙ্কর হিসেবে বলতে পারি। হ্যাঁ, টেরিফিক শট, খুব ভয়ঙ্কর একটা শট, মানে যখন ক্রিকেট খেলায় দেখা হয়। তো এইখানে মূলত এই ড্রেসে তাকে হচ্ছে একটা চমৎকার লাগতেছে, এই মিন করতেছে, এই মিনের জন্য। তাহলে এখানে কোন জায়গা থেকে আসছে, ভোকাবুলারি থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, এটা হচ্ছে ভোকাবুলারি থেকে প্রশ্নটা আসছে, এবং এটা হচ্ছে সাইনোনিম থেকে আসছে, তাই না? এটা হচ্ছে সাইনোনিম থেকে আসছে, সাইনোনিম থেকে এই প্রশ্নটা আসছে, সাইনোনিম থেকে। তাহলে এখানে মূলত হচ্ছে এই যে সাইনোনিম থেকে প্রশ্নটা আসছে, তোমার কিন্তু মাথায় নক করে ফেলছে যে আমার এখন কি করা উচিত। তোমার সাইনোনিম গুলো খুব ভালো করে পড়তে হবে, এবং কেমনে পড়বা। প্রথম ধরো হচ্ছে এই একটা প্রশ্ন আছে, এইটা একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের মধ্যে যে শব্দটা এখানে লেখা আছে, যে শব্দের সিনোনিম চেয়েছে, যে শব্দের অ্যান্টোনিম চেয়েছে, ওইটার বাংলা পড়তে হবে তোমাকে, বাংলাটা জানতে হবে। তুমি বাংলা না জানলে হুবহু তুমি মুখস্থ করে গেলা, কোনো লাভ নাই। এই অর্থ কি, চমৎকার। তাহলে এখানে চমৎকার ইংলিশ কোনটা আছে, এক্সিলেন্ট, তারপর ফানি, ভেরি আগলি, না গেছে হরিবল। তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে কোনটা পাচ্ছি, সেটা হচ্ছে এক্সিলেন্ট, মানে চমৎকার, তাই না? চমৎকার। ফানি তো মজা মজা, হাস্যকর মনে হচ্ছে, ভেরি আগলি তো কুৎসিত মনে হচ্ছে, এন্ড হরিবল ভয়ঙ্কর মনে হচ্ছে। সেক্ষেত্রে তাহলে এখানে মূলত যে জিনিসটা, এটার অর্থটা জানতে হবে, এই অর্থের সাথে সামঞ্জস্যভাবে 4টা অপশন দেখতে হবে, তাহলেই শেষ, ঠিক আছে? এইভাবে করে সঠিক উত্তর হচ্ছে এখানে কোনটা, এ নাম্বারটা, এক্সিলেন্ট। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্রশ্নগুলো এইভাবেই থাকবে। এখন দেখো ব্যাখ্যাগুলা, টেরিফিক মানে হচ্ছে এখানে এক্সিলেন্ট হতে পারে, ওয়ান্ডারফুল হতে পারে। টেরিফিক মানে হচ্ছে এক্সিলেন্ট অথবা ওয়ান্ডারফুল। টেরিফিক মানে হচ্ছে চমৎকার, তাহলে আমরা এটার সাথে অনেকগুলো শব্দের অর্থ জানতে পারতেছি। এক্সিলেন্ট মানে চমৎকার, ওয়ান্ডারফুল মানে হচ্ছে আর চমৎকার, তাই না? চমৎকার, অসাধারণ। ফানি মানে হচ্ছে হাস্যকর অথবা মজার। ভেরি আগলি মানে হচ্ছে খুব কুৎসিত, আর হরিবল মানে হচ্ছে কি, ভয়ঙ্কর। তাহলে এখানে
আশা করি 100% তোমরা ক্লিয়ার হয়েছো। প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশন তোমাকে দিলাম যেন জিনিসটাকে বুঝতে পারো, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নের সাথে একটু কষ্ট করে ভাইকে ডান লিখবা, ভাই কষ্ট করে তোমাকে পড়াচ্ছে জিনিসটা জাস্ট এতটুকুই যে তুমি বুঝতে পারতেছো কিনা, বুঝতে পারলেই ভাইয়া অনেক খুশি হবে, ঠিক আছে? সবাই প্রত্যেকটা প্রশ্নের সাথে ডান লিখবা এবং এরপরে বাংলা বেসিক ক্লাস হবে তোমাদের, ঠিক আছে? এরপরে বাংলা বেসিক ক্লাস হবে, সবাই একটু কষ্ট করে বলবা সব 100% ক্লিয়ার কি না, প্রত্যেকটা প্রশ্নের সাথে একটু বলে দিবা, তাহলেই হবে। দেখো তাহলে 3 নাম্বার কোশ্চেন আমরা কি পাচ্ছি, দেখো 3 নাম্বার কোশ্চেন হচ্ছে সামওয়ান, মানে সামওয়ান যে কেউ হতে পারে, সামওয়ান হু ইজ ক্যাপ্রিসাইজ, হু ইজ ক্যাপ্রিসাইজ। তাহলে এইখানে কোশ্চেনটা আসছে, তুমি তো ভর্তি পরীক্ষা দিবা, ভর্তি পরীক্ষার প্রশ্ন তোমার হাতে আসবে, হয়তো সময় আমাদের আছে, সামনের বছরে ভর্তি পরীক্ষা হবে, এখন প্রিপারেশন নিচ্ছ, এই কোশ্চেনটা তোমার পরীক্ষা চলে আসছে, ধরো এই কোশ্চেনটা চলে আসছে, এই কোশ্চেনটার সাথে আমার যে টপিকটা মিল আমি খুঁজে পাই সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তাহলে আমি যে এই যে ক্লাসগুলো তোমাদের করাচ্ছি সবগুলো ক্লাসের মধ্যে কি টপিক কমন থাকে না? টপিক কি কমন থাকে? থাকে। এটা শুধু আমার ক্লাসেই না, তুমি কোশ্চেন ব্যাংকগুলো দেখবা, গত 10 বছরের কোশ্চেন দেখবা, অ্যানালাইসিস করবা, দেখবা সেম টপিকই বারবার আসতেছে, সেম প্রশ্ন না বাট সেম টপিক, তাহলে ওগুলো পড়লেই তোমার হচ্ছে, তাই না? এখন থেকে এইভাবে পড়লেই হবে। হ্যাঁ, ডান লিখছো, থ্যাংক ইউ। তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে কোনটা পাবো? দেখো সামওয়ান হু ইজ ক্যাপ্রিসাইজ, ক্যাপ্রিসাইজ মানে হচ্ছে চপল, খেয়ালি, খামখেয়ালিপনা, হুট করে পরিবর্তন হয়ে যাওয়া, এরকম আর কি, ঠিক আছে? এরকম জিনিসটা তোমাকে বোঝাচ্ছে। হ্যাঁ, অস্থির মতি মানে কিছু মানুষ আছে না, হুট করে চেঞ্জ হয়ে যায়, হুট করে তার চেঞ্জিং চলে আসে, অস্থির হয়ে যায়, এই জিনিসটাই ক্যাপ্রিসাইজ শব্দটা, ঠিক আছে? ক্যাপ্রিসাইজ। তাহলে এইটার অর্থটা আমরা জানলাম, চপল, অস্থির মনা বা হচ্ছে খেয়ালি, হ্যাঁ এই শব্দটা। তাহলে ইজিলি ইরিটেট, এটা কি হচ্ছে? আবার ওয়াইজ অ্যান্ড উইলিং টু কোপারেট, দেন হচ্ছে এক্সিস্টিংলি কনসিস্ট অ্যান্ড আর্গুমেন্ট, মানে যেটা কিনা হচ্ছে ধরো অনেকে আছে না যে বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে কোনো ঝগড়া হয় বা ঝগড়া লাগার মতো অনেক কাজ করে, মানে বিপরীত ধরনের কথাবার্তা বলে, ওরকম আর কি। তারপরে বলছে নোন ফর সাডেন চেঞ্জেস ইন অ্যাটিটিউড অর বিহেভিয়ার। তাহলে এইখানে কোন শব্দটা সঠিক হবে বলো? এখানে সবাই উত্তর ডি নাম্বারটা 100%, বা এত কনফিডেন্স। আব্দুল খালেদ বলছে হচ্ছে 100% হবে, 100%। আচ্ছা, ডি নাম্বারটা, আচ্ছা সঠিক উত্তর অবশ্যই এখানে ডি নাম্বারটাই হবে। সঠিক উত্তর কোনটা? ডি নাম্বার। ক্যাপ্রিসাইজ মানে হচ্ছে বললাম চপল, খেয়ালি, অস্থির মনা, এরকম শব্দ, অর্থাৎ অস্থিরতা, এই জিনিসটা, অর্থাৎ সে হচ্ছে সাডেন চেঞ্জেস, সাডেন চেঞ্জেস এই কথাটা বুঝো। সাডেন মানে কি হঠাৎ, চেঞ্জেস মানে কি এখানে পরিবর্তন চলে আসে, হঠাৎ করে পরিবর্তন দেখা যাচ্ছে, সেই জিনিসটাকে আমরা বলতে পারি ক্যাপ্রিসাইজ, ঠিক আছে? ক্যাপ্রিসাইজ এই শব্দটা, ডি নাম্বারটা সঠিক উত্তর। ওকে ফাইন, এখন আসো আমরা কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়বো, যেগুলোকে আমরা বাংলায় বলি এক কথায় প্রকাশ। এখন দেখো অনেকগুলো আছে, এখানে অনেকগুলো আছে, আমি 4টা তোমাকে জাস্ট বোঝানোর জন্য। যেমন বলা হচ্ছে এ পার্সন, একজন ব্যক্তি হো যিনি লাভস ভালোবাসেন, ম্যানকাইন্ড মানব জাতিকে, যিনি মানব জাতিকে ভালোবাসে, তাকে এক কথায় আমরা কি বলতে পারি? ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে মানবতা জিনিসটা তার ভিতরে অনেকটা আছে, এই জিনিসটা বোঝায়। আরবার দেখো এ পার্সন, একজন ব্যক্তি হো যিনি হেটস ম্যানকাইন্ড, তাহলে একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে লাভ, এই লাভের বিপরীত হচ্ছে কি? হেট, মানে কি? ঘৃণা করা, তাই না? ঘৃণা করা। তাহলে এইটা লাভ, এটা কি? হেটস মানে ঘৃণা করেন, ম্যানকাইন্ড, বাকি সবকিছু সেম। একজন মানুষ মানে মানব জাতিকে ভালোবাসে আর একজন ঘৃণা করে, ম্যানকাইন্ড মানে দেখা যাচ্ছে এরকম জিনিসটা ভিতরে নাই, তো সেটাকে আমরা কি বলতে পারি? মিসানথ্রপিস্ট। কি বলতে পারি বলো? সেটা হচ্ছে মিসানথ্রপিস্ট, এইটা। তারপর দেখে এখানে হচ্ছে ওয়ান হো ড্রস ম্যাপস, যিনি মানে কি করে? পতাকা চিত্রকর যে জিনিসটা আছে আর কি, মানচিত্রকার, সেটাকে আমরা বলতে পারি কার্টোগ্রাফার। কি বলি? কার্টোগ্রাফার, ঠিক আছে? এইটা প্রিভিয়াস এর একটা কোয়েশ্চেন সিইউতে আসছিল। এই ডক্টর হো ট্রিটস স্কিন ডিসিজ, দেখো যে ডক্টরটা বা যে ডাক্তারটা স্কিন ডিসিজ নিয়ে কাজ করে তাকে আমরা কি বলতে পারি? ডার্মাটোলজিস্ট, ডার্মাটোলজিস্ট। তাহলে আমরা কিন্তু এখানে 4টা জিনিস দেখে বুঝতে পারতেছি প্রশ্ন কি টাইপের আসতে পারে। তাহলে এখানে কয়টা আসছে বলো? 4টা। এখানে তোমার এক্সাম্পলটা দেওয়া হলো, ঠিক আছে? ওকে ফাইন, চলো আমরা পরবর্তীতে কিছু কোশ্চেন সলভ করি। এখানে বলা হচ্ছে ম্যান হোস, একজন মানুষ, ম্যান যেহেতু আছে সেটা হচ্ছে পুরুষ মানুষের কথাই বলতেছে, সেটা কি বলতো? এটা অবশ্যই পুরুষ মানুষের কথাই বলতেছে। হোস যার। এখন আরেকটা জিনিস মনে রাখবা, হোস, এই যে হোস শব্দটা, এইটার পরে অবভিয়াসলি কি বসে? নাউন বসে। এরপরে কি বসে? নাউন বসে, ঠিক আছে? নাউন বসে। আমরা প্রনাউনের সময় পড়ি ডাব্লিউ, এই যে হোটা হচ্ছে যে রিলেটিভ প্রনাউনটা, এটার পরে আমরা কি বসে?
ভার্ব বসে, এটার পরে কি বসে, ভার্ব বসে, ঠিক আছে। আবার আরেকটা আছে হোম, এই হোমের পরে কি বসে বলতো, সাবজেক্ট বসে, কি বসে, সাবজেক্ট বসে, তাই না। প্রনাউনের ক্লাসের মধ্যে আমরা এটা পড়াইছি তোমাদের সেকেন্ড টাইম বুলেটিন পেজ যারা আছো। দেখো হোসের পরে এখানে কি বসছে, ওয়াইফ, মানে এখানে একটা নাউন বসছে। হ্যাজ ডাইড ইজ কল্ড, মানে যার মানে ওয়াইফ মানে স্ত্রী মারা গিয়েছে তাকে আমরা এক কথা কি বলতে পারি। এখানে উইডোয়ার আছে, স্পিনস্টার আছে, উইডো আছে এন্ড ব্যাচেলর আছে। কোনটা হবে সঠিক উত্তর এখানে? তাহলে কোনটা হবে সবাই একটু ঝটপট আনসার করো দেখি। এখানে সঠিক উত্তর হিসেবে আমি কোনটা ইউজ করব? আচ্ছা সবাই বলছে উইডোয়ার হবে না। দেখো এখানে মূলত হচ্ছে যে জিনিসটা আমাকে উত্তর হচ্ছে, সবাই বলছে বি নাম্বারটা হবে, সবাই বলছে বি এবং একজন বলছে এ নাম্বারটা হবে। এখানে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে এখানে সঠিক উত্তর হচ্ছে এখানে উইডোয়ার। এ নাম্বারটা উত্তর দিছো এ, উইডোয়ার। ইয়েস, সঠিক উত্তর হচ্ছে এখানে কোনটা, সেটা হচ্ছে উইডোয়ার। এখানে সঠিক উত্তর হচ্ছে এই শব্দটা, উইডোয়ার শব্দটা হচ্ছে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। এটা হচ্ছে এখানে রাইট আনসার। চারের বি নাম্বারটা উত্তর হবে না, চারে বি নাম্বারটা না। এখানে বলছে মানে বিপত্তিক, বাংলাটা হচ্ছে বিপত্তিক। এখানে উইডোয়ারের বাংলাটা হচ্ছে কি বলতো, বিপত্তিক, ঠিক আছে। বিপত্নিক বা বিপত্তিক জিনিসটা এইটা আসলে কি জিনিস, এটা আসলে কি, এটা হচ্ছে যার ওয়াইফ মারা গেছে বা যার ওয়াইফ নাই তাকে আমরা এই শব্দ দ্বারা বলতে পারি, ঠিক আছে। আর যদি পরীক্ষা এরকম আসে উইমেন বা উমেন, যদি এরকম আসে উমেন হোস হাজব্যান্ড, ঠিক আছে, হোস হাজব্যান্ড হ্যাজ ডাইড। যদি পরীক্ষায় প্রশ্নটা একটু উল্টে গিয়ে আসে, ধরো হচ্ছে হ্যাঁ ইয়েস, পরীক্ষায় প্রশ্নটা একটু উল্টে আসে, এখানে বলা হচ্ছে ম্যান হোস ওয়াইফ। এই প্রশ্নটা এইভাবে উল্টে বললো যে উমেন হোস হাজব্যান্ড, ঠিক আছে। একজন মহিলার যার হাজব্যান্ড নেই বা জামাই মারা গেছে তাকে আমরা কি বলতে পারি, সেটা কিন্তু হবে কি বলতো, উইডো হবে। সেটা কি হবে, উইডো হবে, ঠিক আছে। তাহলে এটা আমার হচ্ছে পুরুষের ক্ষেত্রে, আর এটা হচ্ছে কি মহিলার ক্ষেত্রে। আর স্পেশাল অবিবাহিত মেয়ে, আনমেরিড গার্ল, এন্ড দেন ব্যাচেলর বলতে অবিবাহিত, ঠিক আছে। কুমার বলতে পারি, ব্যাচেলরটা কুমার হয়, হ্যাঁ। এ ম্যান হো ইজ নট ম্যারিড, সে এখনো বিয়ে করে নেই, যেটা যেমন ধরো আমি ব্যাচেলর, ঠিক আছে, তুমি ব্যাচেলর, এটা। ওকে, তাহলে আশা করি ক্লিয়ার। তাহলে এই দুইটা, এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে, এটা হচ্ছে মহিলার ক্ষেত্রে, ঠিক আছে, মহিলার ক্ষেত্রে। আর এটা মূলত হচ্ছে মেয়ে যারা আনমেরিড আছে, এটা মেয়ের ক্ষেত্রে। আর ব্যাচেলর যেটা আছে সেটা হচ্ছে একজন, আমি ব্যাচেলর মানে একজন মানুষ যে কিনা ব্যাচেলর, সেটা হচ্ছে এখানে ব্যাচেলর দিয়ে বোঝানো হয়, বুঝছো? ওকে ডান, চলো আসো। এখানে সবগুলো দেওয়া আছে। উইডোয়ার মানে হচ্ছে যার স্ত্রী মারা গেছে, স্ত্রী হারা পুরুষ, হ্যাঁ, একে বলা হয় যার স্ত্রী মারা গেছে। আর স্পিনস্টার মানে হচ্ছে অবিবাহিত নারী। আর উইডো মানে হচ্ছে যার স্বামী মারা গেছে, ওই যে যেটা বললাম। আর ব্যাচেলর মানে হচ্ছে অবিবাহিত পুরুষ, ঠিক আছে। তাহলে চারটা অপশনের সবগুলা 100% ক্লিয়ার, সবগুলা 100% ক্লিয়ার, বুঝছো? তাহলে এখানে কোনো কনফিউশন কিন্তু রইলো না, মাথায় রাখো। এখানে ধরো হচ্ছে এখানে উইডোর আসছিল, তো এখানে বললো উইডো থেকে পরীক্ষা প্রশ্ন আসতেই পারে, তার বিপরীতে আসলো, হ্যাঁ, মাথায় রাখো। এখন তোমরা যারা এখানে সিউর জন্য পড়াশোনা করতেছো বা সিউর প্রিপারেশন নিচ্ছ, এগুলো দিয়ে কিন্তু আর ইউতে পরীক্ষা দিতে পারবা, আবার হচ্ছে জিএসটি তে পরীক্ষা দিতে পারবা, সেম। ইংলিশ কিন্তু কোনো চেঞ্জ নাই, ঢাকা ইউনিভার্সিটি বলতেছি, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। এইগুলাই তোমার কাজে লাগবে। চলো পরবর্তী কোশ্চেনে, হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপল। এখানে এই শব্দটা আসছে মূলত হচ্ছে স্যানোনিম থেকে, তাই না। এটা আসছে মূলত স্যানোনিম থেকে, এটা আসছে স্যানোনিম থেকে। এখানে বলতেছে হুইচ ওয়ার্ড ইজ সিমিলার। সিমিলার মানে হচ্ছে সমানুপাত, মানে একদম সেম বাড়ানো হবে, সেটা হচ্ছে অ্যাপেলের সেম কোনটা। এখানে ডিসিপ আছে, কনফিউজ আছে, ডিসমে আছে, সলিসিট আছে, কোনটা হবে? সবাই একটু দ্রুত আনসার করবো। আমরা এখানে অনেকগুলা কোয়েশ্চেন আছে, সবগুলা কোয়েশ্চেন আনসার করার মাধ্যমে নিজের বেসিকটি স্ট্রং করা, টপিক সম্পর্কে জানা, কোয়েশ্চেনটার অ্যানালাইসিস করা, কেমনে প্রশ্ন আসে এই জিনিসটা বোঝা, ঠিক আছে। এখানে অ্যাপল, হ্যাঁ, প্রথম দেখো এই শব্দের অর্থটা তোমাকে জানতে হবে। এটা অর্থ আতঙ্কিত, এটার বাংলা হচ্ছে আতঙ্কিত, ঠিক আছে। এটার বাংলা হচ্ছে আতঙ্কিত করা, এটার বাংলাটা হচ্ছে আতঙ্কিত করা। তাহলে এই আতঙ্কিতর সাথে এখানে চারটা অপশনের মধ্যে কোনটা মিল আছে? কোনটা মিল আছে? সবাই উত্তর দিচ্ছে কোনটা? সি নাম্বারটা 100% হবে, ডিসমে, এটা হবে। এগুলো সবগুলা বিসিএস এর কোশ্চেন, এটাও বিসিএস এর কোশ্চেন, 14th বিসিএস এর কোশ্চেন এটা।
দেখো এই কোশ্চেনগুলোর মধ্যে আমরা তোমরা এটা বলতে পারো ভাই বিসিএস কোশ্চেন কেন পড়তেছি, কারণ এখানে তো গ্রামারে কোনো চেঞ্জ নাই এবং এখানে ভোকাবুলারি কোনো চেঞ্জ নাই, তো আমাকে অবশ্যই পড়তে হয়, মাঝে মধ্যে রিপিটও হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে ডিসমে শব্দটা, কারণ এইটাকেই আমরা বলতে পারি আতঙ্কিত করা বা মর্মাহত, এই জিনিসটা আমার এই শব্দের সাথেই মূলত অ্যাডজাস্ট, ঠিক আছে, এই শব্দটা। সঠিক উত্তর সবাই সি দিছো, মাশাআল্লাহ, সবাই ভালো পারতেছো। আচ্ছা ডিসিপ্টটা হবে না, কারণ এটার সাথে কোনো ধরনের মিলটা পাচ্ছি না আমরা, ডিসিপ্টটা আমরা নিতে পারি না। ওকে, একজন বলছে ডিসিপ অর্থটা কি আসে। হ্যাঁ, ডিসিপ মানে হচ্ছে প্রতারিত করা, ঠিক আছে। ডিসিপ মানে হচ্ছে কি, সেটা হচ্ছে প্রতারিত করা। ডিসিপ এর বাংলা হচ্ছে প্রতারিত করা, প্রতারিত করা এর বাংলা হচ্ছে প্রতারিত করা, বুঝছো, প্রতারিত করা। কনফিউজ বুঝতেই পারতেছো, কোনো কিছু মানে কনফিউশনে পড়ে যাও, হ্যাঁ কনফিউশনে পড়ে যাও, অর্থাৎ দ্বিধাদ্বন্দ্ব করো, এই জিনিসটা আর কি, গুলিয়ে ফেলা। ওকে, 100% ক্লিয়ার। ওকে, আমি তাহলে এটা চেঞ্জ করলাম। ওকে, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা অর্থ আমরা জেনে বুঝে করবো, যেন আমাদের সময়, ও বাবা এখানে তো সবগুলো দেওয়া আছে। অ্যাপেল মানে হচ্ছে ভয় দেখানো, আতঙ্কিত করা, হতাশ করা, যেটা বলতেছিলাম। আর এটা সিনোনিম হবে কোনটা, ডিসমে, এর অর্থটাও আতঙ্কিত অথবা হতাশা সৃষ্টি করা, এটা। কিন্তু কনফিউজ মানে হচ্ছে বিভ্রান্ত করা, কোন এক কিছুকে কনফিউশন যেটা আমরা বলি, বিভ্রান্ত করা, এটা হচ্ছে ভার্ব। এবং এখানে যখন আমরা কনফিউশন বলবো তখন সেটা নাউন হয়ে যাবে। এন্ড সলিসিট মানে হচ্ছে অনুরোধ করা বা ভিক্ষা করা জিনিসটা, আর ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা বা প্রতারিত করা, এই জিনিসটা, ঠিক আছে। তাহলে সবগুলো 100% ক্লিয়ার। এখন আসো পরবর্তী প্রশ্নে, হুইচ ওয়ার্ড মিনস দ্য অপোজিট অফ ডেপথ। এখন এটাও কিন্তু হচ্ছে অ্যান্টোনিম থেকে আসছে, তাহলে প্রচুর প্রশ্ন আসবে, প্রচুর প্রশ্ন, প্রিয় ভাই বোন আমার, প্রচুর প্রশ্ন আসবে, প্রচুর প্রশ্ন আসবে সিনোনিম অ্যান্টোনিম থেকে। তোমরা এটা প্রত্যেকদিনই পড়বা, প্রত্যেকদিন পড়বা। গ্রামার তো এজ ইউজুয়াল সবাই ভালো পারো, মানে মোটামুটি দেখা যাচ্ছে 80% 85% সবাই ভালো পারো, কিন্তু ভোকাবুলারির কথা যদি বলি সবাই ভালো পারো না। এটা হচ্ছে প্র্যাকটিসের একটা জায়গা। সো এখান থেকে অনেকগুলো প্রশ্ন তুমি পাবাই, 100% ক্লিয়ার, 100%। এখন এই যে শব্দটা আছে ডিয়াট শব্দটা, এটা তোমাকে জানতে হবে এটার বাংলাটা কি, এবং এই বাংলা থেকেই মূলত হচ্ছে তোমার পরবর্তী কোয়েশ্চেনগুলো আনসার করতে পারবা। এই ডিয়াট শব্দের বাংলাটা কি? সবাই অলরেডি আনসার দিচ্ছ। আচ্ছা দেখো, এইটার যে বাংলাটা সেটা হচ্ছে অভাব, তুমি এটা বলতে পারো, অভাব বলতে পারো, হ্যাঁ, ঘাটতি, অভাব, ঘাটতি, তারপর হচ্ছে নেই বললে চলে আর কি, মানে অভাবের মধ্যে থাকা হয়, সেটা হচ্ছে মূলত ডিয়াট শব্দটা। এখন এটার অপোজিট মানে কি, হয়তো প্রচুর হবে, অভাব মানে নেই, ঘাটতি মানে কম, নাই বললে চলে, তাহলে এটার বিপরীতে কি হবে, প্রচুর, অসংখ্য, এটা আসবে। তাহলে লাখ মানে কি, এটাও অর্থটাও তোমার হচ্ছে অভাব, তাই না, অভাব, আমরা বলি অভাব, এরকম শব্দটা অভাব। সবাই কি আছে, অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স, এবার অর্থ কি, তাহলে অর্থ কি আসতেছে বলতো, অর্থ কি আসতেছে, সেটা হচ্ছে প্রচুর, তাই না। এর অর্থ এটাই হতে পারে, প্রচুর হতে পারে, প্রাচুর্য হতে পারে, মানে অনেক আছে, অত্যধিক আছে। আবার প্রভার্টি মানে দরিদ্রতা, তাই না, দারিদ্র বা দরিদ্রতা, এই শব্দটা তোমার আসতেছে, তাহলে এটার সাথে ডিয়ারতের সম্পর্ক আছে, কারণ যারা গরিব তারাই তো হচ্ছে অভাবে থাকে, তাহলে সেম টু সেমই হয়ে যাচ্ছে। শর্টেজ মানে হচ্ছে ঘাটতি, শর্টেজ, তাহলে এটাও সিনোনিম। এখানে এটা তার সিনোনিম, এইটাও হচ্ছে তার সিনোনিম, এবং এটা তার সিনোনিম বলা যায়, কিন্তু অ্যান্টোনিম 100% বি নাম্বারটা, কারণ এটা প্রচুর বোঝাচ্ছে, প্রাচুর্য বোঝাচ্ছে, অনেক বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমার সঠিক উত্তর হিসেবে আমার বি নাম্বারটা রাইট আনসার, ঠিক আছে, বি নাম্বারটা। তাহলে এইখান থেকে অ্যান্টোনিম, সিনোনিম, স্পেলিং, ওয়ানার সাবস্টিটিউশন সবগুলো শেষ হলো, ঠিক আছে। তাহলে সবগুলো ভোকাবুলারির মধ্যে ছিল। নাম্বার 7 কোশ্চেন আসো, এখান থেকে কি প্রশ্ন আসে দেখো, দ্য সেইং এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ, এই প্রশ্নটা প্রিভিয়াস এর কোশ্চেনে আসছিল। যারা সেকেন্ড টাইমার আছে, তোমরা এখানে যারা আছো, যারা ভর্তি পরীক্ষা দিছো 24-25 সেশনে, বলতো এই প্রশ্নটা কি আসছিল না? এই প্রশ্নটা আসছিল সিইউতে, এই প্রশ্নটা আসছিল 24-25 সেশনে, এই প্রশ্নটা আসছিল। এবং আমি শেষ ক্লাস মানে একদম আগামীকালকে পরীক্ষা তার আগের লাস্ট ক্লাসে আমি এই প্রশ্নটা পড়াইছিলাম, এবং হুবহু চলে আসছে, এটা হুবহু চলে আসছে, কোনো চেঞ্জ নাই। Enough is used when you dash, something is to continue, মানে কোনো কিছু কন্টিনিউ করা, দেন বলা something to stop and something to continue until it's enough। আবার বলতেছে to tell instructions are clear, এখানে কোনটা সঠিক উত্তর হবে? something to stop। আমরা মানে মাঝে মধ্যে বিরক্ত হয়ে বলি না, হয়েছে আর করিও না, মানে এরকম, বা বেশি হয়ে গেছে, হ্যাঁ, something to stop, তাহলে আমার মনে হচ্ছে এটা যে যথেষ্ট হয়েছে। এনাফ ইজ এনাফ মানে আমরা বলতে পারি যে যথেষ্ট হয়েছে আর না, হ্যাঁ, যথেষ্ট হয়েছে, এরকম অর্থের ক্ষেত্রে আমরা এই এনাফ ইজ এনাফ ইউজ করি আমরা, ঠিক আছে। সামথিং টু স্টপ, তাহলে সঠিক উত্তর হিসেবে কোনটা পাচ্ছি, সামথিং টু স্টপ, এটা
হচ্ছে আমার রাইট আনসার, সামথিং টু স্টপ। তাহলে যথেষ্ট হয়েছে। তাহলে এরকম প্রশ্ন অনেকগুলো আসতে পারে, একটু শিখে ফেলবা। এখন দেখো এখান থেকে যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে একটা টপিক মনে রাখো, সেটা হচ্ছে ফ্রেজ এন্ড ক্লজ। ফ্রেজ এন্ড ক্লজ, ফ্রেজ এন্ড ক্লজ, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। ফ্রেজ এন্ড ক্লজ যতগুলা প্রশ্ন আছে ততগুলা টপিক, ফ্রেজ এন্ড ক্লজ থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এবং এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ, নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ, আবার অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ, ভার্ব ফ্রেজ অথবা ভার্বাল ক্লজ। এই যেগুলো আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? নাউনটা বেশি ইম্পর্টেন্ট। এখানে আরেকটা আছে সেটা হচ্ছে ইনফিনিটিভ, এখানে আরেকটা আছে সেটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ্যাল ক্লজও আছে, ইনফিনিটিভ ক্লজ অথবা ইনফিনিটিভ ফ্রেজ যেগুলো আছে এগুলো খুব ভালো করে পড়তে হবে। দেখো হি রান, এই রানটা হচ্ছে এখানে ভার্ব, কোনো কথা নাই, এখানে কি বলতো ভার্ব আছে। তো ভার্বের পরে তোমার যে জিনিসটা বসে, ভার্বের পরে যে জিনিসটা বসে গ্রামাটিক্যাল সেন্সে আমরা কি বলি, সেটা কি বলি বলো? ভার্বকে যে মডিফাই করে তাকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব বলতে পারি। কি বলতে পারি? অ্যাডভার্ব। তুমি পার্টস অফ স্পিচ যদি ধরতে পারো তুমি এখান থেকে একটা মানে ভালো একটা পাবা, ফিডব্যাক তুমি এখানে পাবা। সবাই সঠিক উত্তর কই দিছে, সেটা অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে অবশ্যই সেটা অ্যাডভার্ব, আর কোনো কিছু হবে না, কারণ ভার্বকে সে মডিফাই করছে। ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কোন শর্তে, কোন মাত্রায়, ডিগ্রি, এগুলা যখন প্রশ্ন করা হয় ভার্বকে, তখন সেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। ঠিক আছে? সঠিক উত্তর তাহলে কোনটা? এই বি নাম্বারটা। টপিক কি? ফ্রেজ এন্ড ক্লজ। খুব ভালো করে শেষ করবা। ফ্রেজ এন্ড ক্লজ, টপিক কি? ফ্রেজ এন্ড ক্লজ। অর্থাৎ এটা ফ্রেজ থেকে আসছে, বাট আমরা যখন পড়বো ফ্রেজ ক্লজ একসাথে পড়ে ফেলবো। ঠিক আছে? ওকে, দেন আসো পরবর্তী কোয়েশ্চেন। দেখো এখানে একটা মজার জিনিস আছে। এই প্রশ্নটা বয়েস থেকে আসছে। এই প্রশ্নটা কোন জায়গা থেকে আসছে বলো? সেটা হচ্ছে বয়েস থেকে আসছে। কোন জায়গা থেকে আসছে? বয়েস থেকে আসছে। খুব ভালো করে বুঝো, এই প্রশ্নটা আসছে বয়েস থেকে। বয়েজের সবচেয়ে অথেন্টিক একটা সুন্দর নিয়ম হচ্ছে আমার হচ্ছে এখানে একটু খেয়াল করতে হবে। যদি কখনো দেখো যে ইস প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ আছে, ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ আছে, তাহলে এটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েস। এটা কি ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। এখন ভয়েস তো দুই প্রকার, তাই না? অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস। আরেকটা আছে কোয়াসি প্যাসিভ ভয়েস, যেটা ভিন্ন রকম দেখা যায়। অ্যাক্টিভ ভয়েস সবসময় টেন্স ফলো করে, এই কথাটা একটু খেয়াল করো। অ্যাক্টিভ ভয়েস সবসময় কাকে ফলো করে? টেন্সকে ফলো করে। অ্যাক্টিভ ভয়েস সবসময় কাকে ফলো করে? টেন্সকে ফলো করে। মানে টেন্সের স্ট্রাকচার যা ছিল তা যদি কোনো বাক্যে থাকে সেটা অ্যাক্টিভ। আর যদি টেন্সকে একটু ভিন্ন করে সেখানে নতুন কোনো ওয়ার্ড যুক্ত করে ভার্বের 3 নং ফর্ম করে করা হয়, তাহলে সেটা প্যাসিভ হয়ে যায়। এখান বলতেছে হো আছে, হো এর পরিবর্তে কি বসে বলতো? প্যাসিভ করার সময় বাই হুম বসে। কি বসে? বাই হুম। আচ্ছা, এখন তুমি এখান যদি স্ট্রাকচার বেদে করতে চাও তাহলে ধরে ধরে করবা, বাই হুম বসে। এখন বাই হুমের পরে দেখো আমার অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? অক্সিলারি ভার্ব। হো ইজ কলিং মি, এই মি এর সাবজেক্টিভ ফর্ম কি বলতো? আই। সাবজেক্টিভ ফর্ম কি? আই। যেহেতু এম ইজ আর আছে, মানে ইজ আছে, তাহলে এম ইজ আর এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। তাহলে আই এর সাথে কে যাবে? এম যাবে অবশ্যই। কি যাবে? এম। তাহলে অবশ্যই হোমের পরে এম কোথায় আছে সেটা খেয়াল করতে হবে। হোমের পরে এম আছে এখানে, আর এখানে তো আমার এমটা নেই, এটা প্রথমে ক্রস হয়ে যাবে। এখানে হোম শুধু হবে না, বাই হোম হবে। এটা কেন ভুল হয়েছে? কারণ এখানে ধরো আমরা জানি যদি সেটা মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, কি যুক্ত? আইএনজি যুক্ত, এবং সেটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে আমার নতুন করে প্যাসিভ করার সময় এখানে বিং একটা শব্দ আসে। বিং, সেটা কি আসে? বিং শব্দ আসে। কি আসে? বিং। তাহলে এখানে বিংটা নাই, তো সঠিক উত্তর সি নাম্বারটা। সঠিক উত্তর সি নাম্বারটা। শর্টকাটে কেমন আনসার করবা? এক কথায় বলে দিই, এই প্রশ্নটা তুমি 1 সেকেন্ড আনসার করতে পারবে। 1 সেকেন্ড, জাস্ট 1 সেকেন্ড আনসার করতে পারবা। এই প্রশ্নটা প্রিভিয়াস এর কোশ্চেন, আমি কোনো চেঞ্জ করি নাই। 1 সেকেন্ডে কেমন আনসার করবা আমি একটু বলে দিই। 1 সেকেন্ডে আনসার করতে পারবে। সেটা হচ্ছে এখানে কি আছে? ইজ কলিং। এই যেটা দেখো ইজ কলিং, ইজ কলিং থাকার অর্থ হচ্ছে এখানে বিং থাকবে। এখানে কি থাকবে? বিং। এখানে বিং থাকবেই। কেন বিং থাকবে? ইজ এর সাথে, ইজ এর পরে ভার্বের সাথে আইন যুক্ত শব্দ আছে। দেখো এখানে কি বিং আছে? নাই। এখানে কি বিং আছে? নাই। এখানে কি বিং আছে? নাই। সঠিক উত্তর সি। স্ট্রাকচার কি হয়েছে পরে দেখা যাবে। শুধু দেখবা ভার্বের সাথে আইনজি যুক্ত শব্দ আছে, এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার আছে কিনা, তাহলে ওইখানে দেখবা বিং কোথায় আছে, তাহলে শেষ। ঠিক আছে? ওকে, তাহলে একটু সময় নিয়ে বুঝাইলাম। তোমরা পরীক্ষার সময় যেহেতু এমসিকিউ প্রশ্ন, জাস্ট একটু এই যে অ্যাক্টিভের ক্ষেত্রে খেয়াল করবা যে কি পরিবর্তন হয়, কি আসে, তাহলে শেষ। চলো পরবর্তী প্রশ্ন। এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। হিয়ার লস্ট, এই লস্টটা এখানে কোন বিষয় হিসেবে কাজ করতেছে? জেরান্ড, ভার্বাল নাউন, ইনফিনিটিভ নাকি হচ্ছে পার্টিসিপল? প্রথমে আসো জেরান্ড জিনিসটাকে। জেরান্ড জিনিসটা হচ্ছে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে আমার হচ্ছে নাউনের কাজ করে। কিসের কাজ করে বলো? নাউনের কাজ করে, তখন সেটা জেরান্ড হয়। ভার্বাল নাউনটা কি? ভার্বাল নাউনটা হচ্ছে আমার এখানে দা প্লাস
দা প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ প্লাস হচ্ছে অফ, এটা হচ্ছে আমার ভার্বাল নাউন, আমরা স্ট্রাকচারটা বলি। ইনফিনিটিভ মানে কি 2 প্লাস B1, 2 প্লাস কি B1 বসি আমরা। পার্টিসিপল 3 প্রকার, পার্টিসিপল কয় প্রকার হয়? 3 প্রকার। পার্টিসিপল 3 প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত, হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল। নাম্বার 2 কি, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, সেটা কি পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্মটা। নাম্বার 3 কি, সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। নাম্বার 3 হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল মানে কি, মানে হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের 3 নং ফর্ম, সেটা হচ্ছে পাস্ট মানে পারফেক্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কোনটা, মানে ভার্বের তোমার পাস্ট ফর্মটা চলে আসবে, আর এখানে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইন যুক্ত। এখন বলো কোনটা সঠিক হবে? এখানে লস শব্দটা, এখানে কি আইন যুক্ত আছে? নাই, তাহলে জেরানটা প্রথমে ক্রস। ভার্বাল নাউন দা প্লাস আইএনজি, এটাও নাই, প্রথম ক্রস। ইনফিনিটিভ মানে কি 2 প্লাস B1, এখানে কি 2 প্লাস B1 আছে? নাই। তিনটা যখন তোমার ভুল হয়ে গেল, তাহলে অবশ্যই ডি নাম্বারটা রাইট আনসার। আর পার্টিসিপল 3টা রূপ আছে, আগেই বললাম, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে? তাহলে এটা আরেকভাবে বলা যায়, এই অপরচুনিটি হচ্ছে একটা নাউন, এই অপরচুনিটি একটা কি বলতো, নাউন হয়, নাউন। তো নাউনের আগে কি থাকে? নাউনের আগে কি বসে বলতো? অ্যাডজেক্টিভ বসে। কি বসে? অ্যাডজেক্টিভ। এবং এই অ্যাডজেক্টিভটা কি হিসেবে কাজ করে? পার্টিসিপল। দেখো কয়ভাবে তুমি শিখবা বলো? অনেকভাবে শেখা যায়, ঠিক আছে? এটা একটা নাউন অপরচুনিটি। কেমনে বুঝছো নাউন? এটা একটা সুবিধা বলা যায় বা সুযোগ বলা যায় বাংলা ক্ষেত্রে, অথবা তুমি যদি গ্রামাটিক্যাল সেন্সে বুঝতে পারো, তাহলে লাস্টে ITY আছে, এবং ITY সাথে যতগুলা আমার শব্দ আছে যুক্ত হয়, সাফিক্স, সবগুলো নাউন হয়। 100% ক্লিয়ার আশা করি, ঠিক আছে? 100% ক্লিয়ার, ওকে, ডান। এখন আসুন 11 নম্বর কোয়েশ্চনে, প্লিজ রাইট টু মি এট দ্য অ্যাবভ অ্যাড্রেস। প্লিজ রাইট টু মি এট দ্য অ্যাবভ অ্যাড্রেস। প্রিভিয়াস কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড অ্যাবভ ইন দিস সেন্টেন্স ইজ ড্যাশ। তাহলে এই যে অ্যাবভটা কি বলতো? এই যে অ্যাবভ এখানে দেওয়া আছে, অ্যাবভটা কোন পার্টস অফ স্পিচ বলো? এখানে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্নটা আসা। অ্যাবভটা কোন পার্টস অফ স্পিচ বলো? অ্যাবভটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? একটু কষ্ট করে সবাই বলো দেখি, অ্যাবভটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাবভটা কোন পার্টস অফ স্পিচ? একটু কষ্ট করে সবাই বলবা, অ্যাবভটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাবভ, দেখো আমরা বেসিক্যালি জিনিসটা জানি যে অ্যাবভ হচ্ছে একটা অ্যাবভ, তারপর হচ্ছে ভিলো শব্দটা, হ্যাঁ, এই শব্দগুলোকে আমরা কি বলতে পারি? তারপর হচ্ছে আপ, এই শব্দগুলোকে কি বলতে পারি? তারপর ধরো হচ্ছে অফ, হ্যাঁ, আফটার, বিফোর, এই শব্দগুলা বেসিক্যালি আমার কি হয়? প্রিপোজিশন হয়, তাই না? কিন্তু এখানে আমাদের কি হিসেবে ব্যবহার হচ্ছে? দেখো একটা জিনিস একটু খুব ভালো করে বুঝো, আমাদের এই জিনিসটা আমরা শিখে আসছি যে আর্টিকেল, আমরা শিখে আসছি যে আর্টিকেলের পরে যদি আমার আর্টিকেলের পরে একটা শব্দ থাকে, সেটা আমার নাউন হয়, সেটা কি হয়? নাউন হয়। আবার দেখো আর্টিকেলের পরে আমি যদি কখনো দেখি আর্টিকেলের পরে 2টা শব্দ আছে, তাহলে সিকোয়েন্সটা এরকম হয়, অ্যাডজেক্টিভ প্লাস কি হয়? নাউন হয়, অ্যাডজেক্টিভ প্লাস কি হয়? নাউন হয়। আবার যদি কখনো তুমি দেখো যে আর্টিকেলের পরে 3টা শব্দ আছে, তাহলে প্রথমটা কি হয়? অ্যাডভার্ব হয়, পরেরটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়, এবং পরেরটা কি হয়? নাউন হয়, তাই না ভাইয়া? তো এই যে সিকোয়েন্সটা আছে, এই তো সিকোয়েন্সটা, ঠিক আছে? এইটাই হচ্ছে তোমার সিকোয়েন্স। তাহলে এখানে যে সিকোয়েন্সটা তোমাকে দেওয়া আছে, এই সিকোয়েন্সটা মূলত হচ্ছে এখানে কাজে লাগবে। দেখো এখানে আমাদের দা আছে, দাটা কি? আর্টিকেল। 2টা শব্দ, একটা অ্যাবভ আর একটা অ্যাড্রেস। তাহলে আমার 2টা শব্দের স্ট্রাকচার কোন জায়গায় আছে? এই যে, তাহলে অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এই যে আমার রুলটা এটা, আর্টিকেলের পরে একটা শব্দ, সেটা নাউন হবে। আর্টিকেলের পরে 2টা শব্দ আছে, অ্যাডজেক্টিভ প্রথমটা, পরটা নাউন। আর্টিকেলের পরে 3টা শব্দ আছে, তাহলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এটা হচ্ছে রুলস, ঠিক আছে? গ্রামাটিক্যাল। যদি এটাও বুঝতে না পারো, আরেকটা কোয়েশ্চেন করি তোমাকে। অ্যাড্রেসটা কি? একটা নাউন। নাউনের আগে কে বসবে? অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে। নাউনের আগে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডজেক্টিভের জন্ম হয়েছে নাউনকে নির্দেশ করার জন্য, অ্যাডজেক্টিভের জন্ম। বলতেছে অ্যাবভ অ্যাড্রেস, তাহলে কোন অ্যাড্রেসে? অ্যাবভ অ্যাড্রেস, তাহলে অ্যাবভটা এখানে অ্যাডজেক্টিভ। তুমি যেভাবেই বলো না কেন তুমি আনসার করতে পারবা। এই জন্য আমরা মুখস্থ বিদ্যায় কখনো থাকবো না, আমরা গ্রামাটিক্যাল সেন্সে স্ট্রাকচার বেঁধে আমরা বোঝার চেষ্টা করবো, তাহলে হবে। বাক্যের পজিশন বেঁধে এগুলো চেঞ্জ হয়। এগুলো ছিল আমার প্রিপোজিশন, কিন্তু হয়ে গেছে কি এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ওকে, চলো পরবর্তী কোশ্চেন আমরা যাই। দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন ফলোইং দ্য ওয়েডিং। আচ্ছা, এই যে ফলোইং শব্দটা, এই ফলোইং শব্দটা আমার কি হিসাবে কাজ করে বলো? এই যে ফলোইং শব্দটা, তার আগে তোমাদেরকে একটা জিনিস পরিচয় করায়, সেটা হচ্ছে প্রিপোজিশন। একটা হচ্ছে প্রিপোজিশন, একটা হচ্ছে আমার প্রিপোজিশন, আর একটা হচ্ছে কনজাংশন। হ্যাঁ,
প্রিপোজিশন আর একটা হচ্ছে কনজাংশন। তাহলে এই দুইটার ভিতরে একটা পার্থক্য আছে, প্রিপোজিশন এবং কনজাংশন। যখন পার্টস অফ স্পিচে আমরা পড়ি নাউন, প্রনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তারপর সে কনজাংশন, প্রিপোজিশন, তখন আমরা এগুলো শিখে আসছি। তবুও একটা জিনিস মনে রাখতে হবে, প্রিপোজিশনের পরে নাউন বা প্রনাউন বসে। প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বা প্রনাউন বসে। কারণ নাউন বা প্রনাউনকে নির্দেশ করার জন্য মূলত হচ্ছে আমার এখানে মাঝখানে প্রিপোজিশনটা বসতে পারে সম্পর্ক স্থাপন করার জন্য। তাহলে দা উইডিং, এই যে দা উইডিং, এখানে একটা প্রোগ্রামের কথা বলছে, দা উইডিং এর একটা কথা বলছে, এরপরে তো কোনো ভার্ব নাই, আছে ভার্ব নাই। তাহলে কখনো যদি এগুলা একটু দেখো, তাহলে এইগুলো হচ্ছে আমার প্রিপোজিশনে ব্যবহার করা হবে। কি হিসেবে? প্রিপোজিশন। এগুলো হচ্ছে প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশন, ঠিক আছে, এটা হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হিসেবে আমরা কোনটা পাইলাম? সেটা হচ্ছে প্রিপোজিশন। মনে রাখবা, প্রিপোজিশনের পরে নাউন বা প্রনাউন বসে, কোনো ভার্ব ইউজ করা যায় না বা ইউজ করা দেখা যায় না। আর কনজাংশন কি হবে? কনজাংশনের পরে একটা সাবজেক্টও আসতে পারে, একটা ভার্বও আসতে পারে। ঠিক আছে, বুঝছো? ওকে, ডান, থ্যাংক ইউ। এখন আসো আমরা 13 নম্বর কোশ্চেনে পড়ি। দ্য ওয়ার্ড সিবলিং শব্দটা, এটা তো তোমরা জানো। সিবলিং অর্থাৎ কি? ভাই বোন, তাই না? সিবলিং মানে কি বলতো? ভাই অথবা কি বোন, তাই না? ভাই অথবা কি বোন, ভাই অথবা বোন। তাহলে এখানে কোনটা শব্দ আছে এখানে বলতো? ভাই অথবা বোন। এ ব্রাদার না, এটা তো সরাসরি হবে না, এটা হবে না, এটা হবে না। সঠিক উত্তর সি নাম্বারটা। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর 13 নম্বরটা কি আসতেছে? সেটা হচ্ছে আমাদের এখানে সি নাম্বারটা। এই তো, তোমরা এগুলো বেসিক সহকারে পড়বা, দেখবা তোমাদের আর কোনো প্রবলেমই হচ্ছে না। এ ব্রাদার অর সিস্টার। এবং আমি প্রত্যেকটা প্রশ্ন এমন তোমাদের মনে হতে পারে, ভাই এত সহজ কোয়েশ্চেন কেন? এই সহজ কোয়েশ্চেন আমি তৈরি করে নেই, সেটা প্রিভিয়াস এর কোয়েশ্চেন। এখন ওদেরকে বলো যে কেন এত সহজ কোয়েশ্চেন করছেন আপনারা। ঠিক আছে, ওকে, আসো পরবর্তী প্রশ্নে আমরা যাই। ফিল ইন দা ব্ল্যাঙ্ক। তাহলে এই টপিকটার নাম কি ছিল? তাহলে আমাদের এই যে টপিকটা, আমরা যখন এক কথায় প্রকাশ করি বা কিছু ওয়ার্ড আছে, যেমন প্যারেন্ট, প্যারেন্ট শব্দটা এখানে বলছে সিবলিং শব্দটা, এখন বলছে প্যারেন্ট। প্যারেন্ট মানে কি? বাবা মা, তাই না? ওই শব্দগুলো আর কি। দেন আসো এখানে আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে গ্রুপ বার আমরা পড়ি, সেটা হচ্ছে গ্রুপ বার। দেখো আমরা গ্রুপ বার পড়ি আমরা। এই যে গ্রুপ বারটা আছে, এই গ্রুপ বার পড়ার জন্য যে কাজটা তোমাকে 100% মাথায় রাখতে হবে, অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ বার অথবা ধরো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই টপিকগুলা পড়ার সময় যে কাজটা করবা সেটা অর্থ জানতে হবে। অর্থ 100% জানতে হবে। যদি অর্থ না জানা, উইথাউট মিনিং কিছুই বুঝবা না। কারণ একটার সাথে একটা লাগাই দিলেই তোমার অর্থ চেঞ্জ হয়ে যাবে। দেখো, এস যেহেতু শি ওয়াজ টকিং, হি সাডেনলি ব্রোক ড্যাশ সেইং। তাহলে এখানে এই যে ব্রেক, আমি এটাকে মূল যে শব্দটা সেটা হচ্ছে ব্রেক। সেই শব্দটা কি? ব্রেক। যদি আমরা ব্রেক অফ দিই আমরা, তাই না? যদি আমরা ব্রেক অফ দিই তাহলে কি আসে? ব্রেক ইন থাকলে কি আসে? সেই অর্থটা আমাকে সবাইকে জানতে হবে। জানলে তোমরা খুব ভালো করে সেটা বুঝতে পারবা, নিজে থেকে লিখতে পারবা। হ্যাঁ, সবাই উত্তর দিছে কি এখানে? সি নাম্বারটা। আচ্ছা, এখানে অনেক উত্তর হচ্ছে বি নাম্বারটা। দেখো, প্রত্যেকটা কথা বলি আমরা। ব্রেক অফ যদি হয় তাহলে বক্তা হঠাৎ করে কোনো একটা কথা বলতেছে, হঠাৎ করে সে নিজে থেমে গেছে। হ্যাঁ, মানে স্পিকার মানে যিনি কথা বলে, হঠাৎ করে সে থেমে গেছে কথার মধ্যে, বক্তৃতার মধ্যে, সেটা হবে ব্রেক অফ। কিন্তু এখানে বলছে শি ওয়াজ টকিং, মানে একজন কথা বলতেছিল, সেখানে হঠাৎ করে সে আবার কথার মধ্যে কথা বলে ফেলছে, মানে ব্রেক ইন যেটা আমরা বলতে পারি। ঠিক আছে, কথার মধ্যে কথা বলা, সেটা হচ্ছে কি? এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে এখানে ব্রেক ইন হবে। ঠিক আছে, ব্রেক ইন, এটা সঠিক উত্তর হবে, ব্রেক ইন হবে। কথার মধ্যে বাধা দেওয়া বা কথার মধ্যে কথা বলা, সেটা হচ্ছে ব্রেক ইন। এখন দেখো এখানে শি, এই যে শি, এটা একটা মেয়ে কথা বলতেছিল। ধরো হচ্ছে তোমরা দুই বন্ধু বান্ধবী যাচ্ছ কোন একটা প্রস্তাব নিয়ে, মাঝখানে সে আরেকজন এসে কথা বলে ফেলছে। একটা মেয়ে কথা বলতেছিল, হি মানে কি? ছেলে। হি মানে কি বলতো? ছেলে। এই যে একটা মেয়ে একটা ছেলে আছে এখানে, সে কথা বলতেছিল, হঠাৎ করে আবার সে গিয়ে কথা বলছে। তাহলে কথার মধ্যে কথা বাধা দেওয়া বা কথার মধ্যে কথা বলে ফেলা, সেটাকে আমরা বলতে পারি ব্রেক ইন। ঠিক আছে, ব্রেক ইন। আর ব্রেক অফ যেটা, সেটা হচ্ছে বক্তা নিজে যদি সেখানে কথাটাকে মানে সেটাকে মাঝখানে সে কথা অফ করে দেয়, সেটা। আর ব্রেক ডাউন মানে কি? মানে ভেঙে পড়া। ব্রেক ডাউন মানে ভেঙে পড়া। তোমরা যেটা দিচ্ছ সেটা হচ্ছে ব্রেক ডাউন। ব্রেক ডাউন মানে হচ্ছে ভেঙে পড়া। ঠিক আছে, ব্রেক ডাউন মানে কি? ভেঙে পড়া।
হ্যাঁ, ব্রেক ডাউন হবে না, অর্থ ভেঙে পড়া, দুর্বল হয়ে পড়া, এটা আর কি। আচ্ছা, ব্রেক ইনটু জানতে চাও, ব্রেক ইনটু যেটা আছে সেটা হচ্ছে ভাঙিয়া প্রবেশ করা অথবা ভেঙে প্রবেশ করা, কোন একটা জিনিসে ভেঙে প্রবেশ করা, সেটা হচ্ছে ব্রেক ইনটু। তাহলে ব্রেক অফ মানে বক্তা নিজে যদি সেখানে, যারা এখানে কথা বলতেছে সি, এখানে হি যদি না থাকতো, সি নিজে যদি কথাটা বন্ধ করে দিত, তাহলে হয়তো ব্রেক অফ। আর ব্রেক ইন কেন আসছে? কারণ অন্য কেউ কথাটা বন্ধ করতেছে। আর ব্রেক ডাউন মানে ভেঙে পড়া, আর ব্রেক ইনটু মানে কোনো কিছুকে ভেঙে প্রবেশ করা, এটা। ঠিক আছে, চলে আসো পরবর্তী প্রশ্ন। ফিল লাইক, একদম সহজ কোয়েশ্চেন এটা। বিসিএস আসছিল 40 বিসিএস, ঠিক আছে, 40 বিসিএস এটা আসছিল। তাহলে ফিল পরে কি বসে? লাইক বসে। ফিল লাইক সেটা কি বসে? ফিল লাইক। ফিল লাইক, ইয়েস। ওকে, ডান। তাহলে এটা সঠিক উত্তর সি নাম্বারটা, সরাসরি মুখস্থ করবা। ফিল পরে কি বসে বলতো? লাইক বসে, ফিল লাইক। হ্যাঁ, ফিল লাইক বসে। ওকে, এখন আসো, when we want to mean a government by the recessed class we use the term, যখন আমরা গভর্নমেন্টের খুব সাম্রাজ্য মানে সাম্রাজ্য জিনিসটা দেখি, অনেক ধনিক শ্রেণী যেটা আছে, অনেক ধনী শ্রেণী বা হাই মানে অনেক হাই শ্রেণী, সেটাকে আমরা এক কথা কি বলতে পারি? ক্যাপ্টোক্রেসি মানে ক্রিপ্টোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, নাকি হচ্ছে অলিগার্সি, নাকি প্লুটোক্রাসি, কোনটা বলতে পারি? হ্যাঁ, ফিল লাইক হবে ওইটা। এটা সঠিক উত্তর হিসেবে কোনটা নিব আমরা, বলো? সবাই বলতেছে কি ডি নাম্বারটা হবে, মানে প্লুটোক্রেসি হবে। তার মানে কি প্লুটোক্রেসি মানে কি? প্লুটোক্রেসি মানে কি? সেটা হচ্ছে ধনিক গোষ্ঠী, তাই না? সেটা হচ্ছে কি ধনিক গোষ্ঠী, হচ্ছে ধনিক গোষ্ঠী। তাহলে এই যে প্রশ্নগুলো আসতেছে, কিছু কিছু আছে গ্রামার সেন্স, কিছু কিছু আছে অর্থ থেকে আসতেছে, তাই না? তো সবকিছু মিলে এই পরীক্ষায় প্রশ্নগুলো আসবে। তো এখানে এগুলো আমরা যখন শিখবো, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে এক কথায় প্রকাশ, ওগুলা একটু খেয়াল করবো। ওইখানে অনেকগুলো তুমি পাবা, অনেক যন্ত্রপাতি সেখানে আছে, ওগুলা পড়বা তাহলেই হবে। ঠিক আছে, ওগুলা পড়বা তাহলে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ওগুলা পড়বা তাহলেই হবে। এখানে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে প্লুটোক্রেসি, মানে হচ্ছে ধনিক গোষ্ঠী যেটা, এবং ধনিক গোষ্ঠী, ধনিকতন্ত্র, ওই জিনিসটাকে আমরা বলতে পারি যে when we want to mean a government by the recessed class we use the term, কি টার্ম ইউজ করি? সেটা হচ্ছে প্লুটোক্রেসি। ঠিক আছে, হ্যাঁ। তোমরা যারা হচ্ছে এটা আনসার করতেছো, এটা আনসার যারা করতেছো অ্যারিস্টোক্রেসি, এটা আমি একটু বলে দিই। অ্যারিস্টোক্রেসি যারা আনসার করতেছো সেটা হচ্ছে তোমার হচ্ছে অভিজাততন্ত্র, বা রাষ্ট্রের মধ্যে পাওয়ার আছে, পাওয়ার। যদি পাওয়ার কথাটা থাকে, যদি কখনো দেখো, এখানে দুইটা পার্থক্য খেয়াল করবা। এখানে when we want to mean a government by the recessed class, যদি রিসেস থাকে মানে ধনিক থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা প্লুটোক্রেসি ইউজ করব। আর যদি পাওয়ার থাকে, কি থাকে? পাওয়ার মানে একটা ক্ষমতা যদি লেখা থাকে, পাওয়ার লেখা থাকে, সেক্ষেত্রে আমরা অ্যারিস্টোক্রেসি দিব। তাহলে পার্থক্যটা এই জায়গায়। ঠিক আছে, তো তোমরা যারা অ্যারিস্টোক্রেসি দিচ্ছ, তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দিলাম। চলো পরবর্তী কোশ্চেন। সিলেক্ট দ্য ওয়ার্ড উইথ রাইট স্পেলিং। এখানে রাইট স্পেলিং কোনটা? সিজোফ্রেনিয়া। এখানে সঠিক স্পেলিং কোনটা? সিজোফ্রেনিয়া সঠিক স্পেলিং কোনটা? সিলেক্ট দ্য ওয়ার্ড উইথ রাইট স্পেলিং, সিজোফ্রেনিয়া। দেখো এটার ক্ষেত্রে আমরা কোনটা উত্তর করতে পারি? দেখো এখানে আমরা সঠিক উত্তর হিসেবে কোনটা নিতে পারি? সিজোফ্রেনিয়া। দেখো সিজোফ্রেনিয়া, সিজো, এই কথাটা যখন আমরা লিখবা, মানে তখন হবে এস এবং সি, এটা কম্পালসারি, এস এবং সি কম্পালসারি। ঠিক আছে, এস এবং সি কম্পালসারি। সিজোফ্রেনিয়া, তাহলে সিজোফ্রেনিয়া, এখানে অবশ্যই এইচ আসবে, আই, সিজোফ্রেনিয়া। দেখো প্রথম যেটা আসে, এখানে আমার এস সিটা নাই, তাহলে আমি এখানে ক্রস দিব। এস সি আছে বাট এইচটা নাই এখানে, তাহলে এটা ক্রস হবে। তাহলে প্রথম আমার যে জিনিসটা এস সি এইচ থাকবেই। তাহলে এখানে আমাদের দুইটার মধ্যে আছে, এটাতেও আছে আবার উপরেটাতেও আছে, সেম টু সেম যাচ্ছ। সিজোফ্রেনিয়া, তাহলে এখানে আমাদের ফ্রেনিয়া আসবে, সিজোফ্রেনিয়া, PHRENIA, ফ্রেনিয়া, এটা হচ্ছে ফ্রেনিয়া। কিন্তু এটা তো ফ্রেনিয়া না, ফ্রেনিন হচ্ছে এটা, তাহলে এটা ভুল হয়ে যাবে। সঠিক উত্তর ডি নাম্বারটা।
সঠিক উত্তর হচ্ছে এখানে কোনটা, ডি নাম্বারটা। বুঝছো? ওকে, আসো এখানে ক্রিকেট ইজ এ কাইন্ড অফ প্লে, ইটস অলসো কাইন্ড অফ ড্যাশ। তাহলে ক্রিকেট হচ্ছে একটা খেলার নাম, একটা খেলা, কিন্তু এটা আরেকটা নাম আছে। এটা কার নাম? এটা বলো। ক্রিকেট হচ্ছে একটা খেলার নাম, বাট এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পোকা, একটা পোকা, হ্যাঁ, জিজি পোকা যেটা আমরা বলতে পারি। এই ক্রিকেটটাকে আমরা বলতে পারি ধরো জিজি পোকা, হ্যাঁ, জিজি পোকাকে আমরা ক্রিকেটও বলতে পারি, জিজি পোকা, জিজি পোকা। তাহলে পোকা, পোকার ইংলিশটা মানে কি চলে আসবে বলতো? ইনসেক্ট, তাই না? তাহলে ফুড খাবার, এটা হবে না। বার্ড মানে পাখি, ফ্লাওয়ার মানে ফুল, আর ইনসেক্ট মানে হচ্ছে এখানে এটা বোঝাচ্ছে, ডি নাম্বারটা, ইনসেক্ট। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে এটা আমার। আশা করি 100% ক্লিয়ার, আশা করি 100% ক্লিয়ার। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে এই দেখো, লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি? আমাকে দোষ দেওয়ার কোনো দরকার নাই, মানে সহজ কোয়েশ্চেন। এইটা 40তম বিসিএস আসছিল, 40তম বিসিএস এ পরীক্ষা প্রশ্নটা আসছিল, তুমি কোয়েশ্চেন দেখিও। 40তম বিসিএস এ এই প্রশ্নটা আসছিল, সরি 40 না, সেটা হবে মেবি 41তম বিসিএস, 40, 41 নয়তো 39, এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে, যদি মনে আসতেছে না, বাট এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে আসছিল। এটা কি হবে তাহলে বলো? এখানে সঠিক উত্তর কি? লেফটেন্যান্ট বানানটার ক্ষেত্রে আমরা সেই হয়তো অনেক টেকনিকটা জানো, টেকনিকটা জানলে সবাই একটু বলো কষ্ট করে, যারা টেকনিকটা জানো সবাই কষ্ট করে একটু বলো। লেফটেন্যান্ট বানানের ক্ষেত্রে আমরা যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে একদম বিখ্যাত একটা উদাহরণ, সেটা হচ্ছে মিথ্যা, মিথ্যা তুমি 10 পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া, হ্যাঁ, এটা দিয়ে আমার এইটা শেষ। মিথ্যা তুমি 10 পিঁপড়া। মিথ্যার ইংলিশ কি? মিথ্যার ইংলিশ হচ্ছে লাই, তাই না? লাই। আচ্ছা, তুমি, এখন তুমি বলতে তো আমরা ইউ বলি, ইউ, কিন্তু মেসেঞ্জারে বা চ্যাটে বা ধরো ওই যেখানে আমরা কি মেসেজ করি, সেখানে আমরা ইউকে আবার একদম শর্ট টার্ম এটা লিখি, ইউ লিখি, এটা তাই না? কি লিখি? ইউ লিখি। আমি তোমাদের সাথে আমার এই এডুকেশন লাইফে এসে আমি অনেক শর্টকাট শিখছি, এবং সেটা স্টুডেন্টের কাছ থেকে শিখছি, স্টুডেন্টের কাছ থেকে আর অনেকগুলো শিখছি আমি শর্টকাট, যেগুলা যেমন ধরো আমি কিছু শেয়ার করি, সেটা হচ্ছে অ্যাপ 9। অ্যাপ 9 মানে কি বলতো? ফাইন। আমি আসলে জানতাম না এটা। অ্যাপ 9 মানে কি বলতো? সেটা হচ্ছে ফাইন। অ্যাপ 9 মানে কি? ফাইন। ঠিক আছে, তারপর হচ্ছে রাইট, রাইট মানে R8, এগুলো আমি স্টুডেন্টের কাছ থেকে শিখছি। রাইট, এগুলো কিছু হইলো। তারপর হচ্ছে টেনশন, টেনশনটা এই দেখো, আমি বলছি কোনো টেনশন করার কিছু নাই, তো শিক্ষার্থীদের বলতেছিল ভাই আমি কোনো টেনশন করতেছি না। টেনশন, আমি এটা বুঝতে অনেক সময় লাগছে আমার, এটা নাকি টেনশন, টেনশন, বুঝতেছো? দেখো তাহলে আমরা ইউ মানে এই যে ইউ চলে আসবে, 10 মানে হচ্ছে 10, মানে TEN 10, আর পিঁপড়া মানে হচ্ছে আন্ট, ANT আন্ট, সবগুলোকে এক করো, তাহলে আমার সঠিকটা চলে আসতেছে। ঠিক আছে, এই তো ANT, এটা। ওই আরেকজন লিখছে কষ্ট, কষ্ট, এটা নাকি কষ্ট, হ্যাঁ, ওই ত্রিকোণমিতি সাইন থিটা কস থিটা ওইখানে চলে যায় মনে হচ্ছে। দেখো কি অদ্ভুত লেভেলের থাকে। আচ্ছা যাই হোক, তো আমরা সঠিক উত্তর কোনটা পাচ্ছি? মিথ্যা তুমি 10 পিঁপড়া, যেটা সেটা হচ্ছে এখানে সি নাম্বারটা। মিথ্যা তুমি 10 পিঁপড়া দিয়ে আমরা শিখতে পারি এটা। ঠিক আছে, ওকে। লাস্ট কোশ্চেন, কমপ্লিট দ্য সেন্টেন্স হেড আই নন ইউ ওয়ার ওয়েটিং আউটসাইড আই ড্যাশ। লাস্ট কোয়েশ্চেন, সবাই একটু কষ্ট করে বলো এটা কোন কন্ডিশনাল সেন্টেন্স থেকে আছে, মানে কোন প্রকারটা? এটা তো টপিক হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, বাট এখানে কোন স্ট্রাকচার, কত নাম্বার, 1 2 নাকি হচ্ছে 0 কন্ডিশনাল? সবাই একটু বলো। হ্যাঁ, এইটা কোন জায়গা থেকে আসছে? কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে, বুঝলাম আমরা, কিন্তু থার্ড কন্ডিশনাল। কি কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে এরকম, হেড প্লাস, দেখো হেড প্লাস সাবজেক্ট প্লাস V3, এই স্ট্রাকচারটা যখন দেখবা সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। কি কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। এবং প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা থাকে, পার্ট থাকে। তোরা মাঝখানে যদি ইফ থাকে তাহলে প্রথমটা হয় মানে রেজাল্ট ক্লজ, তাই না, মানে একটা কারণ এবং এটা রেজাল্ট। আমি যদি বলি যদি তুমি আসো আমি সেখানে যাব, যদি তুমি আমাকে এই কাজটা করে দাও আমি তোমাকে হেল্প করব, তাহলে একটা কন্ডিশন আসতেছে
আর একটা রেজাল্ট আসতেছে। এইটি হচ্ছে কন্ডিশন সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা পার্ট, একটা হচ্ছে রেজাল্ট পার্ট আর হচ্ছে কন্ডিশন পার্ট, ঠিক আছে? তাহলে হ্যাড আই নোন ইউ আর ওয়েটিং আউটসাইড আই ড্যাশ, তাহলে এখানে। আর থার্ড কন্ডিশনের ক্ষেত্রে উড হ্যাভ, আমার এটা বসে উড হ্যাভ, মাইট হ্যাভ বা কুড হ্যাভ প্লাস বি থ্রি। তাহলে এখানে উড হ্যাভ কোথায় আছে? এখানে উড হ্যাভ নাই, ক্রস, এখানেও নাই, এখানেও নাই, সঠিক উত্তর সি নাম্বারটা। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি টপিক পাইছি? আজকের ক্লাসে কন্ডিশনাল সেন্টেন্স পাইছি স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ বার, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম অ্যান্টোনিম, এই শব্দগুলো আমরা পাইছি। ফ্রেজ পাইছি, তাই না? ফ্রেজগুলো পাইছি আমরা, এবং হচ্ছে পার্টস অফ স্পিচ আমরা পাইছি। পার্টস অফ স্পিচের ভিতরে অ্যাডজেক্টিভ, এখানে প্রিপোজিশন ছিল, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ছিল, ঠিক আছে? আমাকে একটু কষ্ট করে বলো, সবাই আসলে ক্লাসটা ছিল 7:30-এ, তো 7:30-এ সবাই পোলাপান জানে। পরবর্তীতে একটু নেট ডিস্টার্বের কারণে ক্লাসটা একটু করা হয়েছে, হয়তো অনেকে উপস্থিত নাই, কিন্তু যারা পরবর্তী আসা ক্লাসটা দেখবা তোমরা সুন্দর মতন ক্লাসটা করিও এবং নোটটা করিও। ওকে, সবাই একটু কষ্ট করে বলো 100% বুঝতে পারছো কি না। তোমাদের এভাবে ধারাবাহিকভাবে ক্লাস দিলে, এবং আরেকটা গুড নিউজ তোমাদেরকে জানায় রাখি, তোমরা যারা উপস্থিত আছো সবার উদ্দেশ্যে বলা, এবং পরবর্তী যারা এসে এই লাইভটা দেখবা সবার উদ্দেশ্যে বলি, তোমাদের কিন্তু টুফেল ক্লাসের একটা শিডিউল আসতেছে। টুফেল, ঠিক আছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টুফেল, ক্লিপস টুফেল অথবা হচ্ছে ব্যালেন্স টুফেল যে বইটা আছে, এইটা থেকে পরীক্ষা প্রশ্ন অনেকবার এসেছিল, আসতেও পারে। তো ওইটার জন্য এবং ডিপলি ভাবে তোমাদের ক্লাস শিডিউল আসতেছে, এবং এখানে আরেকজন টিচার আসতেছে, এটা তোমাদের অগ্রিম বার্তা দিয়ে রাখলাম। এটা হয়তো যদি কোনো প্রবলেম না হয় আগামীকাল থেকে শুরু হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এখানে আমাদের সাথে আরেকজন টিচার যোগ হবেন, ইংলিশ ক্লাস নেবেন উনি আমার পাশাপাশি। তো অবশ্যই উনিও তোমাদেরকে 100% টু দা পয়েন্টে সবগুলা বুঝাতে চেষ্টা করবে। আগামীকালই হয়তো উনার এখানে আসা হবে। আচ্ছা, কিন্তু কেউ রেসপন্স করছে না আপনাদের। আচ্ছা, ক্লাস চলতেছে, এই জন্য ক্লাস শেষে তোমাকে রিপ্লাই করা হবে, সমস্যা নাই। আচ্ছা, 100% কে আমার সাথে সাথে অনেকেই ছিল লাস্ট অবধি, এবং তোমাদের একটা গুড নিউজ দিয়ে রাখলাম, সেটা হচ্ছে 500 এমসিকিউ ক্লাসটা কবে নেবেন ভাইয়া? এই তো শুরু হয়ে যাবে। এখন যেহেতু ক্লাস শুরু করছি আমি, মাঝখানে অনেকটা ব্যস্ততার কারণে হচ্ছে ক্লাসটা আমার হয়তো না। এখন যেহেতু রেগুলারলি তোমাদের ক্লাসটা আমি নিতে পারতেছি, তার মানে এখন একটু ফ্রি আসি, তোমাদের ক্লাসটা অবশ্যই নিব, ঠিক আছে? ওই 500 এমসিকিউর যে কথাটা বলছিলাম, ইনশাল্লাহ সেটা পাবা, তোমরা ফ্রি ক্লাসেই পাবা সব। সবাই বলছো মাশাল্লাহ, তারপরে বলছো আলহামদুলিল্লাহ ভাইয়া, ক্লিয়ার, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে যারা ছিলা। তো ক্লাস শিডিউলটা আগে থেকে জানানো হবে, এবং দোয়া করবা যে নেটের প্রবলেম না হয়। হ্যাঁ, নেট প্রবলেম আশা করি পরবর্তী হবে না। আর আগামীকালকে নিউ টিচারের ইংলিশ ক্লাস দেখার আমন্ত্রণ সবাইকে রইল। সবাই ক্লাসে এসো, নিউ টিচারের ক্লাসটা দেখবা, বুঝবা, তারপরে আমাদেরকে জানাবা, ঠিক আছে? সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং একটু পরে তোমাদের আরেকটা ক্লাস হবে, সবাই একটু কষ্ট করে জয়েন হবে, ঠিক আছে? ওকে, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।